সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। শরীফ ওসমান হাদী, যিনি গতকাল তার শেষ ঠিকানায় চিরনিদ্রায় শায়িত হয়েছেন, এই বিপ্লবী বিদ্রোহী বীর আমাদেরকে ছেড়ে চলে গেছেন ঠিকই, কিন্তু তাকে নিয়ে গল্প ফুরোবার নয়। তাকে নিয়ে আরও অনেক কথা বলতে চাই, আরও কয়েকটি এপিসোড করে যতটুকু তার সম্পর্কে জানা যায় সেটুকু জানাতে চাই। কেন এটা করতে চাই তার ব্যাখ্যা খুব স্পষ্ট। আমাদের হাদীকে বাঁচিয়ে রাখতে হবে। হাদীকে বাঁচিয়ে রাখবো কী করে? হাদী তো মৃত্যুবরণ করেছেন। হাদীকে বাঁচিয়ে রাখতে চাই আমরা আমাদের কথায়, আমাদের সত্তায়, আমাদের চলায়, আমাদের ভবিষ্যৎ রাজনীতিতে যে সত্য ন্যায়ের স্বপ্ন হাদী দেখেছিল, সেই সত্য ন্যায়ের স্বপ্নের কথাগুলোকে বারবার বারবার আমরা মানুষের সামনে আনতে চাই। রাজনীতিতে যে দুর্বৃত্তায়ন, দুর্নীতি, যে অপসংস্কৃতির বিষবাষ্প আমাদের রাষ্ট্রটাকে দূষিত করে ফেলেছিল, অথবা এখনও সেই ঝুঁকির মধ্যে আমরা আছি, অথবা ভবিষ্যতেও সেই ঝুঁকির মধ্যে যে আমরা থাকব, সেই আশঙ্কার দিকটি বিবেচনা করেই আমাদের হাদীকে জীবিত রাখতে হবে। হাদী ইনসাফের চাষাবাদের কথা বলতো, হাদী সত্য ন্যায়ের পক্ষে কথা বলতো, হাদী দুর্বৃত্তায়ন, দুর্নীতি, অসত্য, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠ ছিল। হাদী আধিপত্যবাদ এবং সম্প্রসারণবাদ বিরোধী যে রাজনীতি, যেটি আমাদের রাষ্ট্রীয় কাঠামোর জন্য অতীব জরুরি, যেটি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে রাষ্ট্রকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়ার যে নেতৃত্ব বিকাশের যে পর্যায়, সেগুলো যদি আমরা বারবার আলোচনায় না রাখি, বারবার আমরা রিমাইন্ড না করি, তাহলে আমাদের রাজনীতি পথ হারানোর যে ঝুঁকি, সেটি দিন দিন বাড়বে, বই কমবে না। আমরা সে কারণেই হাদীকে জীবিত রাখতে চাই। বলা বাহুল্য, এই হাদীকে আমরা কবে থেকে চিনি? খুব বেশি হলে 14-15 মাস। আমি মনে করি তার থেকেও কম সময় আমরা তাকে চিনি। কারণ যে 14-15 মাসের গল্প আমরা বলি, 2024 সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের যে কথাটি আমাদের সামনে আসে, সেই সময় যে তরুণ নেতৃত্বর ছবিটি আমরা দেখেছি, সেই ছবির মধ্যে কিন্তু হাদী নেই। আমি যদি উল্লেখ করি যে আমরা এই যে কোটা বিরোধী আন্দোলন থেকে পরবর্তীতে এক দফার আন্দোলন, পরবর্তীতে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন, স্বৈরাচার পতনের এক দফা, এই যে সংক্ষিপ্ত সময়ের যে একটি জার্নি, এই জার্নিতে আমরা প্রথম 6জন তরুণকে চিনি, যাদেরকে ডিবি অফিসে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, এবং সেই ডিবি হারুনের সেই নাটকীয় খাবার গ্রহণ এবং পরবর্তীতে তাদেরকে এক জায়গায় বসে বাধ্য করা আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিতে, সেই 6জনার পিকচারটি মূলত আমাদের সামনে সবসময় এসেছে। আমরা তখন সেই 6জন তরুণকে চিনেছি, তার মধ্যে কিন্তু হাদী নেই। হাদী এমনকি তারপরে কিছুদিন পরেও আমরা আরও বেশ কিছুটা সময় যাওয়ার পরেও কিন্তু আমরা হাদীকে চিনিনি, কারণ হাদী ওই পর্যায়ে তখন ছিল না। সেই সময় আমরা যাদের ছবিটি দেখেছিলাম, তারা ছিলেন নাহিদ ইসলাম, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, নুসরাত তাবাসসুম, আবু বাকের মজুমদার। এই 6জনকেই আসলে আমরা ওই ডিবির ওই নাটকীয়তার পরিপ্রেক্ষিতে চিনেছিলাম। হাদীকে আমরা চিনেছি আরও পরে। এই তরুণ নেতৃত্ব অনেকেই পথ হারিয়েছেন বলে একটি সমাজে আলোচনা আছে, কিন্তু হাদী পথটি ধরে রেখেছিলেন। হাদী বিএনপি করেননি, হাদী আওয়ামী লীগ করেননি, হাদী জামাত ইসলামী করেননি, হাদী প্রচলিত রাজনৈতিক ধারার কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত হননি। হাদী কিছু একটা হবেন বলে বড় কোনো রাজনৈতিক দলের সঙ্গে সহজেই সম্পৃক্ত হতে পারতেন, কিন্তু তিনি তা হননি। এমনকি এই তরুণদের দ্বারা যে নতুন রাজনৈতিক দল যেটি গঠিত হলো, এনসিপি, সেখানেও হাদী যুক্ত হননি। হাদী একটি স্বতন্ত্র সত্তা, তার স্বতন্ত্র বৈশিষ্ট্য নিয়ে তিনি ইনকিলাব মঞ্চের মতো একটি কালচারাল প্ল্যাটফর্ম গড়ে তুলেছিলেন। আমরা যখন হাদীকে চিনতে শুরু করলাম, হাদীর কথা শুনতে শুরু করলাম, হাদীকে বুঝতে চেষ্টা করলাম, তখন দেখলাম যে হাদীর মধ্যে অন্য ধরনের বারুদ আছে। সেই বারুদ আমাদের সমাজের অনিয়ম, আমাদের অন্যায়কে পুড়িয়ে দেওয়ার জন্য খুব প্রয়োজন ছিল। সেই বারুদ যে ধ্বংসস্তূপ তৈরি করত, তার মধ্যে একটি বাগান তৈরি হওয়ার সম্ভাবনা ছিল, যেই বাগানের মালি হিসাবে
হাদি হয়তো সূচনাটা করতে পারত, কিছু দূর এগিয়ে নিয়ে যেতে পারত তার অনুসারীদেরকে নিয়ে, এবং এই প্ল্যাটফর্মটি যদি দীর্ঘদিন হাদি রান করাতে পারত, তাহলে হয়তো বাংলাদেশ যে জাতীয়তাবাদী রাজনীতির জন্য যে বাংলাদেশে হাহাকার আছে, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে যে বাংলাদেশে একটি বড় ধরনের কার্যপ্রক্রিয়া সবসময় অব্যাহত থাকার প্রয়োজন আছে, সেটিকে হয়তো এগিয়ে নিয়ে যাওয়া যেত। আমি হাদি সম্পর্কে প্রথম কথা বলি 13ই ডিসেম্বর, আমার এপিসোড নম্বর 120। সেখানে আমি হাদি সম্পর্কে একটি কথা বলেছিলাম। সেদিন এতটা গুরুত্ব দিয়ে আমি বলেছিলাম কি না আমি ঠিক রিকল করতে পারছি না, তবে আজকে মনে হচ্ছে কথাটি আমি সঠিক বলেছিলাম। সেটি হলো, আমি হাদিকে বলেছিলাম যে হাদির মধ্যে আমি বিদ্রোহী কবি, জাতীয় কবি, দ্রোহের কবি কাজী নজরুল ইসলামের একটা প্রতিচ্ছবি, বা তাকে হাদিকে তার উত্তরাধিকার হিসেবে বিবেচনা করছিলাম। সেভাবেই বোধহয় কথাটি বলেছিলাম। আমি বলেছিলাম হাদির মধ্যে আমি মৌলানা ভাসানীর বুলন্দ আওয়াজ শুনতে পাই। আমি বলেছিলাম হাদির মধ্যে আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর দেশপ্রেম, সাহসিকতা এবং দেশের জন্য 18 ঘন্টা পরিশ্রমের মানসিকতা দেখতে পাই। আজকে আমি হাদির এই অন্তিম যাত্রা যেটি আমরা গতকাল দেখলাম, তখন তারপরে মূল্যায়ন করতে পারি সেদিনের কথাটি আমি হঠাৎ করে বলল আমার মনে হয় হাদিকে এই 3টি নামের সঙ্গে মিলিয়ে মূল্যায়ন করার একটি বাস্তবতা তৈরি হয়েছে। আপনারা লক্ষ্য করেছেন হাদির মধ্যে আমরা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী ভাবটা দেখেছি। হাদি সীমান্ত শরীফ নামে কবিতা লিখতেন। আপনারা এই কবিতাগুলো সম্ভব হলে পড়ে দেখবেন। সেখানে দেখবেন কি বিদ্রোহের বারুদ সম্পন্ন শব্দ সেখানে ব্যবহৃত হয়েছে, যেটি বাংলাদেশের জন্য খুব প্রয়োজন ছিল। হাদি প্রচলিত ধারায় যে কবিতা আবৃত্তি, সেভাবে তিনি কবিতা আবৃত্তি করতেন না, কিন্তু তিনি নজরুলকে ধারণ করতেন। এবং অনেক আগে থেকেই দেখেছি এবং জেনেছি যে হাদি তার বিদ্রোহী কবিতাটি নানা সমাবেশের সূচনাতে অথবা কোনো এক পর্যায়ে আবৃত্তি করতেন। হাদির আবৃত্তি আমি যে আগেই বললাম এটি প্রচলিত ঢঙে ছিল না, এটি রাজনৈতিক বক্তৃতার একটি আলাদা ঢঙে তিনি এই কবিতাগুলো উচ্চারণ করে জনগণকে উজ্জীবিত করার চেষ্টা করতেন। হাদির নিজের কবিতায় আমি উল্লেখ করলাম যে বিদ্রোহের সেই বারুদের শব্দগুলো আছে। ফলে নজরুলের সঙ্গে যে তাকে মেলাতাম, দেখুন ভাগ্যের কি অসাধারণ একটা পরিসমাপ্তি যে হাদির শেষ ঠিকানা হলো নজরুলের কোলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে, যেখানে আমাদের জাতীয় কবি, দ্রোহের কবি, প্রেমের কবি, জাগরণের কবি কাজী নজরুল ইসলাম চিরনিদ্রায় শায়িত, তার কোলের কাছেই স্থান পেলেন আমাদের প্রিয় সন্তান, বীর ব্যক্তিত্ব শরীফ ওসমান হাদি। তাহলে নজরুলের সঙ্গে তাকে যে মিলিয়েছিলাম, সেটা তো আল্লাহ কবুল করে তার জীবনের সর্বশেষ মিলনটা কাজী নজরুল ইসলামের সঙ্গেই তাকে করে দিয়েছেন। নজরুল ইসলামের একটি বিখ্যাত গানের কলি আছে, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন গোরের থেকে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। নজরুলের সেই সাধনা পরম করুণাময় আল্লাহ তাআলা যেমন পূরণ করেছেন, নজরুলের ছায়ায় মতো বেড়ে ওঠা নজরুলের প্রকৃত একজন উত্তরাধিকার শরীফ ওসমান হাদিকেও ঠিকানা দিলেন পরম করুণাময় সেই মসজিদেরই পাশে নজরুলের কোলে। আবার দেখুন আপনারা হাদির বক্তৃতাগুলো, হাদি বিশেষ করে আক্রান্ত হওয়ার পরে তার প্রচুর ভাষণ, এগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে। দেখুন সেই বক্তৃতার মধ্যে স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্নে, বাংলাদেশের প্রশ্নে তার কথাগুলোর মধ্যে আপনারা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর সেই আওয়াজটি পান কিনা খুঁজে দেখুন, খুঁজলেই নিশ্চয়ই পাবেন। আমি সর্বশেষ যেটি বলেছিলাম, আমি জিয়াউর রহমানের দেশপ্রেম, সাহসিকতা, পরিশ্রমের মানসিকতা আমি হাদির মধ্যে দেখেছি। দেশ গঠনে, রাষ্ট্র গঠনে, জাতি গঠনে শহীদ জিয়ার একজন যোগ্য উত্তরসূরি হিসেবে হাদির নামটি আমি বলেছিলাম। মিলিয়ে দেখুন, বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ জানাজা হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পরে 1981 সালে। আর 44 বছর পরে গতকাল সেই একই স্থানে সংসদের দক্ষিণ প্লাজা ছাপিয়ে মানিক মে এভিনিউ, যেখানে জিয়াউর রহমানের জানাজা হয়েছিল, সেই একই স্থানে জানাজা হলো শরীফ ওসমান হাদির। এবং শরীফ ওসমান হাদির জানাজাটা এত সর্ববৃহৎ হয়েছে যে সেটি কেবলমাত্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জানাজার সঙ্গেই তুলনাযোগ্য, অন্য কোনো জানাজা সাথে এটি তুলনাযোগ্য নয়। তাহলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে আদর্শিক রাজনীতির একজন যোগ্য উত্তরসূরি হিসেবে হাদিকে আমি আপনাদেরকে চেনানোর চেষ্টা করেছিলাম, সর্বশেষ হাদির অন্তিম যাত্রায় সেটিও প্রমাণিত হলো।
শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জানাজা নিয়ে যতদিন আলোচনা হবে, শরীফ ওসমান হাদির জানাজা নিয়েও ততদিন আলোচনা হবে। সর্বশেষ আমি আলোচনাটি শেষ করতে চাই, হাদির মৃত্যু নিয়ে আমরা নিশ্চয়ই এক ধরনের ঐশ্বর্য অনুভব করেছি। কেন? যে আমাদের এই বীর সন্তান, জাতীয়তাবাদী সন্তান, তিনি জাতীয় স্বার্থকে সংরক্ষণ করতে গিয়ে, সমুন্নত রাখতে গিয়ে, সত্য ন্যায়ের পক্ষে কথা বলতে গিয়ে, সার্বভৌমত্বের প্রশ্নে আপসীর অবস্থান ব্যক্ত করতে গিয়ে তিনি শহীদ হয়েছেন। ফলে হাদিকে নিয়ে আমরা ঐশ্বর্য অনুভব করি। কিন্তু হাদির মৃত্যুর পরিপ্রেক্ষিতে কারা ভীত থাকবে? ভীত থাকবে যারা হাদিকে হত্যা করেছে, যারা হাদিকে হত্যার পরিকল্পনা করেছে, যেই গোষ্ঠী হাদিকে শেষ করার মধ্য দিয়ে বাংলাদেশের সম্প্রসারণ, আধিপত্যবাদ বিরোধী আন্দোলনকে স্তীমিত করতে চেয়েছে। বাংলাদেশে একটি প্রকৃত কালচারাল আন্দোলন যেটি গড়ে তোলার পরিকল্পনা ছিল হাদির, সেটিকে নিঃশেষ করার যারা পরিকল্পনা করেছে, চেষ্টা করেছে, তারা ভীত থাকবে। কিন্তু গতকাল হাদির এই সমাপনী যাত্রা, জানাজা এবং দাফন নিয়ে বাংলাদেশের মানুষ, আমরাও কিন্তু একটা ভীতির মধ্যে ছিলাম। নানা ধরনের প্রেডিকশন ছিল, নানা ধরনের কথা নানাভাবে আলোচিত ছিল। একটা অশান্তির পরিবেশ তৈরি হওয়ার ঝুঁকির মধ্যে আমরা সারাক্ষণ এক ধরনের টেনশন ছিলাম। আল্লাহর অশেষ রহমত, সেই ধরনের কোনো ঘটনা ঘটেনি। সবাই দায়িত্বশীল আচরণ করেছেন। এমনকি যে ইনকলাব মঞ্চ, হাদির সৃষ্ট সেই সাংস্কৃতিক প্ল্যাটফর্ম, তারা যথাযথ ভূমিকা পালন করে তারা তাদের কর্মসূচি এটা লাগাম টেনে ধরেছেন, যাতে ঘর পোড়ার মধ্যে কেউ আলু পোড়া না দিতে পারে। জানাজা সুসম্পন্ন হয়েছে, সকল মহলের উপস্থিতিতে, আন্তরিকতায়, অশ্রু সজল লক্ষ্য নয়ন আমরা দেখেছি। হাজের দাফনটিও যথাযথ একটা, বলা যায়, অর্গানাইজ এবং রক্ষণশীল প্রক্রিয়া করা হয়েছে। এটি অত্যন্ত যথাযথ সিদ্ধান্ত। সেখানে খুব কম উপস্থিতি, সেখানে রেস্ট্রিক্টেড করে দেওয়া হয়েছিল এবং হাদিকে সেই কবি নজরুলের কোলে তাকে চিরনিদ্রায় শায়িত করা হলো। আমরা শুধু বলতে চাই, ঘুমাও হাদি, তুমি শান্তিতে ঘুমাও। আমরা জেগে থাকতে চাই তোমার এই আদর্শ বাস্তবায়নে। এই আদর্শ বাস্তবায়নে আমরা জেগে থাকতে চাই। আমরা যারা বয়োজ্যেষ্ঠ বা আমাদের থেকেও যারা বয়োজ্যেষ্ঠ আছেন, তারা তোমাকে ধারণ করে হয়তো তরুণদেরকে পথ দেখানোর কথাগুলো বলতে পারবেন, কিন্তু তোমার সেই বিদ্রোহের ঝান্ডা, এটি হাতে নিয়ে দীপ্ত পদক্ষেপে এগিয়ে যেতে হবে আমাদের লক্ষ কোটি তরুণদেরকে। হাদি সেই স্বপ্নই দেখেছিল। আমি এক পিতাকে কাঁদতে কাঁদতে তার সন্তানকে ঘাড়ে করে হাঁটতে দেখেছি, একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেটি আমি আমার আলোচনায় জুড়ে দিচ্ছি, আপনারা একটু দেখে নিন। আমার হাতি দরকার, আমি চাই আমার ছেলে যেন হাতির মতো হয়। এই দেশের জন্য এখন হাতি দরকার। আমি আমার দেশকে ভালোবাসি, আমার দেশের জন্য হাতি দরকার, এইটুকু বুঝি। প্রতিটি ঘরে ঘরে হাতি দরকার, এই দেশের জন্য হাতি দরকার। এই জন্য আমি দেশকে ভালোবাসি, আমি চাই আমার ছেলে হাতির মতো হোক। আমি এই দেশকে ভালোবাসি, আর কিচ্ছু বলি না। আমি কোনো দল করি না, আমি দেশকে ভালোবাসি। আমাদের প্রতিটি ঘরে ঘরে হাতি দরকার এখন। দর্শক মণ্ডলী, আপনারা দেখলেন পিতার এই আকুতি। আমরা এই স্লোগানটি চাই, আমরা এই বাক্যটি চাই যে আমাদের সন্তানরা হাদি হিসেবে গড়ে উঠুক। আমরা পিতারা আমাদের সন্তানদেরকে হাদি হিসেবে গড়ে তুলি। এই আদর্শিক চেতনা জাগ্রত রাখতে পারলে বাংলাদেশ সঠিক পথে চলতে পারবে। বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক দল, আমরা এক একজন এক এক রাজনৈতিক দলকে সমর্থন করি, মার্কায় ভোট দেই, আমাদের প্রত্যাশা পূরণ হয় না। আমাদের প্রত্যাশা পূরণ হতে গেলে হাদির এই আদর্শিক কথাগুলো সমাজের চাবুক হিসাবে ব্যবহার করার যে সুযোগ আছে, সেটি যেন আমাদের তরুণ সমাজ করে। এটিই হলো আমাদের প্রত্যাশা। হাদিকে মেরে ফেলা যায়? যারা হাদিকে মেরে ফেলার ষড়যন্ত্র করেছিলেন, যারা হাদিকে হত্যাকাণ্ডে সরাসরি সম্পৃক্ত, তারা এই প্রশ্নটি নিজেদেরকে যদি সুযোগ থাকে করে দেখবেন। যিনি বলেন মৃত্যুর ফয়সালা জমিনে না আসমানে হয়, আমি চলে গেলে আমার সন্তান লড়বে, তার সন্তান লড়বে। যুগ হতে যুগান্তরে আজাদির সন্তানরা স্বাধীনতার পতাকা সমুন্নত রাখবেই, মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই। আমরা তো শাহাদাতের জন্যই মায়ের উদর হতে পৃথিবীতে পা রেখেছি। এই হাদির এই চেতনা জাগ্রত রাখতে হবে আমাদের তরুণদেরকে। তরুণদের প্রতি জ্যেষ্ঠ হিসাবে আমাদের এটি আহ্বান। ওই যে প্রথমেই বলেছিলাম, হাদিকে নিয়ে আরো কথা বলবো, কথা বলতে হবে, হাদিকে জীবিত রাখতে হবে। সেই প্রত্যাশায় আজকের মতো শেষ করছি।
ধন্যবাদ।